হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজকে আমি তোমাদের জন্য মূলত একটি ডেমনস্ট্রেশন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি তোমাদের জন্য মক টেস্ট এর অনেক ক্লাস উপস্থাপনা করেছিলাম এবং সেগুলো তোমাদের খুব ভালো লেগেছিল। আজকের যে ক্লাসটি তা তোমরা বুঝতে পারছো, এটি ডেমনস্ট্রেশন টপিক এবং এইখানে আমরা আলোচনা করব কি করে তুমি একটি ভালো ডেমো উপস্থাপনা করতে পারবে যখন তুমি কিনা তোমার ইন্টারভিউতে পৌঁছাবে। এবার দেখো, ইন্টারভিউতে তুমি গেলে, সেখানে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো এবং প্রশ্ন জিজ্ঞাসা করার পরে তোমাকে যখনই বলা হবে যে তুমি একটি বিষয়ের উপরে এখন একটি ডেমো করে দেখো। তো এইখানে দেখো, দুটো আগে তোমাদের আমি অপশন বুঝিয়ে দিয়ে একটু বুঝে নাও। প্রথমত একটি থাকে কি, যে তুমি তোমার নিজের চুজ করা টপিক বাড়ি থেকে তৈরি করে গেছো। আমি তোমাদেরকে এই নিয়েও কিছু ভিডিও দিয়েছি এবং তার পাশাপাশি এটাও হতে পারে যে ওখানে যে প্যানেল বা তোমার সামনে যে ইন্টারভিউয়াররা বসে আছেন, ওনারাও কিন্তু তোমাকে নিজের পছন্দ মতো একটি টপিক তৈরি করে দিতে পারে, মানে ওনাদের ইচ্ছা মতো। তো আমাদের কিন্তু, তোমরা যারা ইন্টারভিউতে যাবে তাদের সবাইকে কিন্তু এই দিকটি বিচার বিবেচনা করে যেতে হবে, সবভাবে প্রস্তুতি রেখে চলা। বুঝতে পারছো যে নিজের থেকেও তৈরি করে যাওয়া, পাশাপাশি ওনারা যদি নিজের একটি টপিক দিয়ে দেন তাহলে সেই টপিকটি আমরা কি করে ওই ইন্টারভিউ রুমতে খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারি। এর জন্য দেখো, আমি বলবো গিয়েই প্রথমে তোমার কাজ কিন্তু এইভাবে দেখো, বোর্ড ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এই তোমার লেফট সাইড এবং রাইট সাইডে শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পাঠ, এই জায়গাগুলো তো তুমি তুলে ধরছোই। এগুলো কি করতে পারে, ওখানে লেখা থাকতেও পারে বা তোমাকেও লিখে রাখতে হতে পারে। তুমি হয়তো লিখছো, সেক্ষেত্রে তুমি কি করবে, দেখো কোথায় কি লিখেছি। এখানে শ্রেণী, তারিখ, এইদিকে বিষয়, আর এদিকে আজকের পাঠ। ওকে, এবার তোমরা নবম দশম এবং একাদশ দ্বাদশে যে সিলেবাসের ভিত্তিতে পরীক্ষাটি দিয়েছিলে, ওখানে কিন্তু সেই সিলেবাস থেকেই যে তোমাদেরকে ডেমো টপিক করতে হবে তার কোনো বিষয়বস্তু নেই। তুমি তোমার সাবজেক্টের, আমি ইতিহাস ধরে চলি, ইতিহাস বিষয়ের যে কোনো জায়গা থেকে কিন্তু একটি ডেমো তুমি সেখানে পেশ করতে পারো। ওকে, ক্লিয়ার? নেক্সট, এবার দেখো, তুমি যে বিষয়টি টপিক তৈরি করে নিয়ে গেছো, মনে রাখবে সেই টপিকে কিন্তু টোটাল 3টি স্টেজে বিভক্ত। আমি যদি 3টি স্টেজ পরপর বলি, তা হলো প্রথম যে স্টেজ, তা হলো তোমাকে একটি আয়োজন স্তরের মধ্যে আসতে হবে। ঠিক আছে, আয়োজন স্তর, দেন তারপরে থাকবে উপস্থাপন স্তর, আর লাস্ট যে স্টেজ সেখানে থাকবে হলো মূল্যায়ন স্তর। আমি এক এক করে তোমাদেরকে সেই স্তরগুলো সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি এবং আমি অন্যান্য আরো টপিক নিয়ে এই 3টি স্টেজের ভিত্তিতে কিন্তু টপিকগুলো তোমাদেরকে আলোচনা করব। ঠিক আছে, এই শুরুটা তাহলে তোমরা আশা করছি বুঝতে পারলে। এরপরে এবার আমরা চলে যাচ্ছি সেই টিচিং পর্বে, একদম আমরা মূল পর্বে ঢুকে যাচ্ছি। সেখানে গিয়ে তোমার কাজ প্রথমে থাকবে কি, প্রথম কাজটি হলো তুমি শুরু করছো, তোমার সামনে সেখানে স্যার ম্যামরা বসে আছেন, যারা ইন্টারভিউরা আছেন তারা বসে আছেন। তোমার প্রথম কাজ হবে সেই স্যার ম্যামদের থেকে তুমি পারমিশন চেয়ে নেবে যে স্যার বা ম্যাম, আমি কি আপনাদের স্টুডেন্ট মনে করে কিছুক্ষণের জন্য টিচিং দিতে পারি? ওনারা অবশ্যই তোমার সাথে কোঅপারেট করবেন, ওনারা তোমাকে পারমিশনটি গ্র্যান্ট করবেন এবং তারপর তুমি শুরু করবে। এবং মনে রাখবে, তার এবার কিন্তু এই যে তোমাকে পারমিশনটা দিয়ে দিলেন ওরা, এরপর থেকে কিন্তু তুমি তাদের কাছে, ওনারা তোমার কাছে স্টুডেন্ট, তখন কিন্তু আর তুমি ওনাদেরকে টিচার ভাববে না ওই মুহূর্তের জন্য, তাহলে কিন্তু তোমার টিচিংটি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তুমি ধরে নেবে তোমার সামনে যারা বসে আছেন, ওখানে সৌরভ, ওখানে সুস্মিতা, ওখানে গৌতম, ওখানে XYZ, এরকম বিভিন্ন স্টুডেন্ট বসে আছেন আছে। এবার তুমি তাদেরকে জিজ্ঞেস করবে, প্রথম যে কাজ, কিছুদিন আগে পুজো কাটলো, তাই না? তো প্রথম কাজ হবে, তাহলে তোমরা ভালো আছো তো? তোমাদের পুজো কেমন কাটলো? বা কতগুলি ঠাকুর দেখেছো? তুমি বেশি দেখেছো? এইভাবে তুমি আগে কি করলে, তাদের সাথে একটি ধরো না যে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিলে। ঠিক আছে, তুমি তাদেরকে শুরু করছো প্রথম স্টেজ, এটা আর কি। দ্বিতীয়, তারপরে আমরা আসবো সেই তোমার যে টপিকটি, সেই টপিকের আয়োজন স্তরে। আমি যদি আজকে তোমাদের বিষয়, দেখো আমাদের বিষয় কি, আমাদের বিষয় হবে হলো
প্রত্যেকেই জানো ইতিহাস আমাদের বিষয়, তাহলে আমি ইতিহাস বিষয়টি লিখে নিলাম। ওকে, দিয়ে এবার আমরা ঢুকছি কিন্তু ধীরে ধীরে ঢুকছি বিষয়ের উপর। যে তুমি ওই স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছো, আচ্ছা তোমরা কখনো, দেখো ওরা নবম দশমে পড়ছে বা একাদশ দশমে পড়ছে, প্রত্যেকে স্বাভাবিক এই জিনিসগুলোর সাথে পরিচিত। যে আমি একটি জিনিস বলছি তা হলো, বাট ডিরেক্ট তুমি পাঠে ঢুকতে পারছো না, কিন্তু তাকে আগে তোমার পাঠ প্রস্তুতি পর্ব বা তারা ওই জিনিসটার সাথে অবগত কি না সেটি জানতে হবে ওনাদের, ওই বাচ্চাদেরকে। তখন ওরা ওদেরকে জিজ্ঞেস করবে তুমি যে তোমরা কি কখনো টাকা বা মুদ্রা এই সমস্ত জিনিস দেখেছো? কেউ একজন স্টুডেন্ট ওখান থেকে বলে দিল, হ্যাঁ স্যার দেখেছি। বাহ, তুমি বলে ভেরি গুড। 5 টাকার কয়েন দেখেছো? কেউ বললো, হ্যাঁ স্যার দেখেছি বা ম্যাম দেখেছি। 10 টাকার কয়েন দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। ঠিক আছে, আমরা চকলেট খাই তাই না, ওই বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিক, বুঝতে পারছো, এভাবে বলতে হবে। লেনদেনের ব্যাপারটা তো আসবে না এখানে, চকলেট খাওয়া, পেন কিনতে তাই না, পেন পেন্সিল এই সমস্ত জিনিস কিনতে আমাদের 5 টাকা 10 টাকার প্রয়োজন হয়, কয়েনগুলো বা টাকা। ঠিক আছে, তো ওনাদের ওই বাচ্চাদেরকে আগে বললে যে তোমরা তাহলে 5 টাকার কয়েন দেখেছো, 10 টাকার কয়েন দেখেছো, 2 টাকার কয়েন দেখেছো, তাই না? আচ্ছা, কয়েন থেকে জানো ইতিহাস সম্পর্কে অনেক বিষয় জানা যায়। এবার বাচ্চাগুলো স্বাভাবিক, ওরা প্রথম এই জিনিসটা জানছে, তো অনেকে একটু অবাক হয়েছে, তাই চাই তোমাদেরকে চেয়ে থাকবে যে হ্যাঁ স্যার তাই নাকি। এবার জিজ্ঞেস করো, তুমি বলে হ্যাঁ জানো, মুদ্রা বা কয়েন থেকেও আমরা ইতিহাসের অনেক কিছু জানতে পারি। তোমার হাতে বা তোমার কাছে যে কয়েনটি আছে সেটা দেখতে কেমন? এইরকম গোলাকার, তাই না? এই গোলাকার, যেখানে দেখবে এইভাবে দেবনাগরীতে ভারত লেখা আছে বা ইংরেজিতে ক্ষেত্রে দেখবে ইন্ডিয়া লেখা আছে, তাই না? ইন্ডিয়া লেখা আছে। আর কি করা থাকে, দেখবে ওখানে এরকম অশোক স্তম্ভের ছবি দেওয়া আছে, আর নিচে দেখবে দেবনাগরীতে লেখা থাকবে, দেখবে সত্যমেব জয়তে, তাই না? পাশে দেখবে এরকম 10 টাকার কয়েন থাকবে, 5 টাকার কয়েন থাকলে 5 টাকা লেখা থাকবে, 10 টাকার কয়েন থাকলে 10 টাকা লেখা থাকবে, 20 টাকার কয়েন থাকলে 20 টাকা লেখা থাকবে। আশা করছি বুঝতে পারলে। স্বাভাবিক, ওই যে স্টুডেন্টসরা থাকবে তারা তোমাকে জবাব দিচ্ছে, হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, আমরা দেখেছি। আচ্ছা, বাঁ হাতেই কিন্তু মুছতে হবে, আর সেটা ডান থেকে বাঁ দিক। তো আমাদের আজকের যে বিষয় তা হলো ইতিহাসের উপাদান। হ্যাঁ, ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব। আমি টোটালটা লিখলাম না, আমি শুধু লিখছি মুদ্রার গুরুত্ব। মুদ্রা মানে কিন্তু কয়েন। ঠিক আছে, আজকে আমরা মুদ্রার গুরুত্ব সম্পর্কে জানবো। ঠিক আছে, প্রথম তারপর তাহলে দেখো তোমার প্রথম স্তরটি হয়ে গেল। এবার তুমি উপস্থাপনাতে ঢুকে গেছো। তো মুদ্রার গুরুত্বে আমরা এক এক করে মুদ্রা থেকে ইতিহাসের কোন কোন জায়গাগুলো জানতে পারি তা সম্পর্কে এবার আমরা উপস্থাপনা করতে চলেছি। তো দেখো, মুদ্রা আমাদের হাতে যা আছে, যে মুদ্রাগুলো আছে, যা কিনা কি দিয়ে তৈরি? কেউ একজনকে জিজ্ঞেস করলে, বলো সৌরভ কি দিয়ে তৈরি? ও হয়তো বললো যে স্যার ওটা লোহা দিয়ে তৈরি, তাই না? লোহা দিয়ে তৈরি। বাহ, তুমি বললে ভেরি গুড। আচ্ছা, জানো প্রাচীন যুগে যখন হরপ্পা সভ্যতা তোমরা পড়েছিলে, যে লোহা আবিষ্কার হয়নি, সেখানে ব্রোঞ্জ তামা দিয়ে কাজকর্ম চলতো ধাতু হিসেবে। তারপরে অনেক পরবর্তীকালে লোহা আবিষ্কার হয়েছে। কিন্তু তোমরা জানো হরপ্পার যুগে বা সেই যুগে আমরা সোনা, রূপা, তামা এই সমস্ত জিনিসের খোঁজ পেয়ে গেছিলাম ধাতুর। তো কি হয়েছে, প্রাচীন যুগে না লোহা দিয়ে আমরা মুদ্রার খুব একটা খোঁজ পাই না, যতটা না পাই আমরা কি দিয়ে, এই সোনা, তারপরে বলতে পারো রূপা, হ্যাঁ, তারপরে তামা। তো এই সমস্ত ধাতু দিয়ে সেই যুগে কি করা হতো, মুদ্রা তৈরি করা হতো। ওকে, আচ্ছা টাইম অনেক লেগে যাচ্ছে, এটা আবার ভেবো না যে স্যার এখনো এত টাইম দেবে না, এটা বিষয় না, আমাদের বিষয়টা জানা। ওখানে গিয়ে আমরা এই জিনিসটাকে ছোট করে উপস্থাপনা করব। তো প্রাচীন যুগে সোনা, রূপা, তামা এই সমস্ত দ্রব্য দিয়ে, ধাতু দিয়ে কি করা হতো, মুদ্রা তৈরি করা হতো। তাহলে এই মুদ্রার গুরুত্ব কি? দেখো, কিছু কিছু মুদ্রা সেই যুগে আবিষ্কার হয়েছে, জানো যে মুদ্রায় কি করা আছে, এখানে রাজার নাম তোমরা দেখলে একটু আগেই, যে ভারতবর্ষ লেখা আছে। আমাদের হাতে যে মুদ্রাটা আছে সেখানে ভারতবর্ষ লেখা আছে। তো এই সময় মুদ্রার ক্ষেত্রে রাজার নাম লেখা থাকতো,
তাহলে তুমি বুঝতে পারছো ওইটা কোন রাজা। পাশাপাশি সেই রাজার উপাধি সেখানে মেনশন করা থাকে, সে রাজার উপাধি কি ছিল। তাহলে আমি যদি একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, একটা XYZ একজন রাজা ছিলেন, সেই রাজা কি করেছেন, সেখানে না মুদ্রার মধ্যে নিজের উপাধি খোদাই করে রেখেছেন। তা তোমরা জেনে গেলে ওই রাজাটার উপাধি কি ছিল। আচ্ছা, তারপরে কি করতো রাজা, কি করেছে ওই মুদ্রার মধ্যে, ধরে নাও আমি যদি গুপ্ত যুগের মুদ্রার কথা বলি, গরুর পাখির ছবি আঁকিয়ে রেখেছে। বা আমি অন্যান্য যুগের কথাও যদি বলি, দেখো যদি আমি এইভাবে যদি একটা উদাহরণ দিলাম, তাহলে যদি গরুর পাখির ওখানে ছবি দেওয়া থাকে, তা তুমি বুঝতে পারছো তাদের ধর্মটা কি ছিল। এখন বর্তমানে মুদ্রার মধ্যে দেখবে কি থাকে, একটা অশোক স্তম্ভের ছবি দেখা থাকে, তাই না। এটা আমাদের ন্যাশনাল সিম্বল আর কি, অশোক স্তম্ভ। ঠিক এইভাবেও এই যুগে রাজাদের যে ওই সময়কার রাজাদের যে ন্যাশনাল সিম্বল, সেটাও কিন্তু এই মুদ্রায় নির্দেশ করা থাকতো। তাহলে তুমি বুঝে যাচ্ছ যে তাদের ন্যাশনাল সিম্বল কি হতে পারে, তাদের ধর্ম কি হতে পারে, সেটাও আমরা কিন্তু এই মুদ্রা থেকে জানতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা দিক জানলাম। দ্বিতীয় কি, ধরে নাও কোন রাজার আমলে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা আবিষ্কার হয়েছে। স্বর্ণ মুদ্রা, কোন রাজার আমলে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা আবিষ্কার হয়েছে, তুমি জানতে পারলে। পরবর্তীকালে ওই রাজাটার পর দ্বিতীয় যে রাজা সিংহাসনে বসছে, সেখানে স্বর্ণ মুদ্রার মধ্যে, স্বর্ণ মুদ্রায় আছে কিন্তু না, সেখানে খাদের পরিমাণ বেড়ে যাচ্ছে বা রৌপ্য মুদ্রার পরিমাণ বেড়ে যাচ্ছে। তুমি বুঝতে পারলে যে দেখো অর্থনৈতিক পরিস্থিতি কি ছিল, এটাও তুমি বুঝতে পারছো যে স্বর্ণ মুদ্রা যেখানে খাদের পরিমাণ পাই নেই, এখানে খাদের পরিমাণ বেড়ে যাচ্ছে, পাশাপাশি রৌপ্য মুদ্রা বা তাম্র মুদ্রার পরিমাণটা বাড়ছে, তার মানে অর্থনৈতিক পরিস্থিতি ডাউন হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট, তারপরে যদি আমরা বলি, ধরে নাও দেখবে আজও এরকম হয়, কোনো কারণে তোমাদের কোনো কি হয়েছে, দেখো আত্মীয় স্বজন বাইরের কোনো দেশে থাকে, ঠিক আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, বলো সেই জায়গার মুদ্রা কি আমাদের দেশে চলবে, টাকা বা মুদ্রা? একজন উত্তর দিল না স্যার চলবে না। ঠিক তো, ধরে নাও কেউ একজন ব্যক্তি নেপাল থেকে এসেছে, সে তোমাকে ওই নেপালের হয়তো কোন একটা কারেন্সি দিতে, আমি 10 টাকা ধরে নিলাম, তোমাকে 10 টাকা, সে টাকাটা আমাদের দেশে চলবে না। তাহলে তুমি বুঝতে পারছো যে আমাদের দেশের যে 10 টাকাটা আছে, তা শুধু আমাদের দেশেই চলবে, সেটা অন্য দেশের ক্ষেত্রে গ্রাহ্য নয়। বুঝতে পারছো? ঠিক অন্য দেশের মুদ্রা যেমন আমাদের দেশে চলে না, ঠিক আমাদের দেশের মুদ্রা অন্য দেশে চলবে না। ওই সময় ওই যুগের রাজাদের ক্ষেত্রেও তাই হতো। যারা ধরে নাও সমুদ্রগুপ্ত সিংহাসনে বসে আছে, সমুদ্রগুপ্তের টেরিটরিটা কত দূর, তা তুমি কিন্তু ওনার মুদ্রা কত জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে, কোন কোন জায়গায় ওনার মুদ্রা চলছে, তা কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে, তারপর ধরে নাও কি আরেকটা উদাহরণ হতে পারে, যেখানে কি হয়েছে খনি মিন্ট, হ্যাঁ, যেখানে হলো মুদ্রা ছাপা, এক কথায় যেখানে টাকশাল বলা, হ্যাঁ আমরা বলি কি টাকশাল, যেখানে টাকশাল আবিষ্কার হয়েছে। ধরে নাও আমাদের ভারতবর্ষ, বর্তমানে ভারতবর্ষের মুদ্রা কি অন্য দেশে আমেরিকাতে ছাপানো হবে? কেউ ওখান থেকে অ্যান্সার বলবে না স্যার হবে না। বুঝতে পারছো, বাংলাদেশে ছাপানো হবে না। বাংলাদেশের টাকা আমাদের দেশে ছাপানো হবে? নিশ্চয়ই হবে না। তো আমি যদি একজন রাজার উদাহরণ দিয়ে বলি, ধরে নাও তিনি হলেন একজন রাজার কথা আমি বলছি, ইলতুৎমিশ। তোমরা জানো তিনি মুদ্রা তৈরি করেছিলেন, রৌপ্য মুদ্রা, স্বর্ণ, তাম্র মুদ্রা তিনি চালু করেছিলেন। তো ইলতুৎমিশ যিনি দিল্লির সুলতান ছিলেন, তাই না, দিল্লির সুলতান ছিলেন, ওনার মুদ্রা কি পারস্যে বা ধরে নাও ইরানে বা ভারতবর্ষেরই একদম, যদি আমরা এই নিচের দিকে চলে আসি সাউথ ইন্ডিয়ার দিকে, কারণ দিল্লি ধরে নাও বুঝতে পারছো দিল্লির অবস্থান এই সমস্ত জায়গায় থাকবে, তো সাউথ ইন্ডিয়া তখন তোমরা জানো দক্ষিণ ভারত দিল্লির টেরিটরির মধ্যে পড়ে না, তো স্বাভাবিক ইলতুৎমিশের মুদ্রা এখানে ছাপানো হবে না। বুঝতে পারছো? তাহলে এক কথা আমরা বলতে চাইছি যে মুদ্রা থেকেও কিন্তু একটা সাম্রাজ্যের কতটা বিস্তার ছিল
তার সম্পর্কেও জানতে পারি। ঠিক আছে, তারপরে আরেকটু আমরা জানবো, আরেকটি দিয়ে আমরা আজকে এটি স্টপ করব। তা হলো দেখো যে কিছু কিছু রাজা ছিল, হ্যাঁ, যাদের নাম আমরা অন্যান্য ঐতিহাসিক উপাদানের মধ্যে পাই না। যেমন একজন রাজা গুপ্ত যুগে ছিলেন রামগুপ্ত। ঠিক আছে, এই রামগুপ্ত নিয়ে একটা সমস্যা আছে। রামগুপ্ত কি আদৌ গুপ্ত রাজা ছিলেন? তো সেটাও কিন্তু গুপ্তদের যে মুদ্রা সেখান থেকে আমরা প্রমাণ পেয়েছি যে হ্যাঁ, রামগুপ্ত একজন রাজা ছিলেন যিনি সমুদ্রগুপ্ত পরে এবং কার আগে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে কিছুদিন জন্য সিংহাসন, আমি সম্পূর্ণ নামটা লিখছি না, কিছুদিনের জন্য তিনি সিংহাসনে ছিলেন। বুঝতে পারছো? তো এই তো গেল মুদ্রার গুরুত্ব। তাহলে তোমরা স্টেপ 1 স্টেপ 2 তোমরা বুঝতে পারলে। এবার তারপরে লাস্ট যে স্টেপ তা হলো মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তর কি? এইখানে তোমাকে কিছু প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে চলতে হবে। সে প্রশ্ন উত্তর কেমন হতে পারে? প্রথমত তুমি হোমওয়ার্কের জন্য প্রশ্ন দিয়ে দিতে পারো যে তাহলে আজকে আমরা মুদ্রার গুরুত্ব পড়লাম, মুদ্রা থেকে আমরা ইতিহাসের কি কি জানতে পারি। তোমাদের কাজ হলো এটি সুন্দরভাবে একটি নোট আকারে তৈরি করে নিয়ে আসবে। আমি প্রত্যেকের কিন্তু খাতা চেক করব। এটা হতে পারে, বা হতে পারে কি তুমি ডিরেক্ট এবার স্টুডেন্টদের থেকে কোশ্চেন জিজ্ঞেস করছো। ঠিক আছে, ওখানে তো XYZ অনেকের স্টুডেন্ট থাকবে, তুমি প্রত্যেকের নাম ধরে তাদেরকে জিজ্ঞেস করছো যে তাহলে বলো 1 নাম্বার পয়েন্ট কি বলেছিলাম, 2 নাম্বার পয়েন্ট বা কি বুঝতে পারলে। ঠিক আছে, এই করে তুমি যাবতীয় কাজ শেষ করে নেক্সট তারপরে হলো ওই স্যার ম্যামরা যারা ছিল তোমার সামনে, যাদেরকে তুমি এতক্ষণ স্টুডেন্ট বলে সম্বোধন করে পড়াচ্ছিলে, তাদের কাছে আবার অনুমতি চেয়ে নিলে যে স্যার আমার আজকের পাঠ পরিপূর্ণ হলো। ঠিক আছে, ওনারা তোমাকে আদেশ দিলেন যে হ্যাঁ এসে সামনে এসে বসো, তারপর তুমি চলে গেলে। তো আশা করছি যে ডেমনস্ট্রেশন ক্লাস এটি আমাদের আজকে প্রথম ক্লাস ছিল, সেটি তোমাদের খুব ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে তোমরা একটি লাইক দেবে। আমি আজকে শুধুমাত্র একটি বিষয় নিয়েই আলোচনা করলাম, এরকম আমি আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসবো। তোমাদের যদি মনে হয় পার্সোনালি কোনো একটি টপিক আমাকে তোমরা কমেন্ট করবে, আমি সেখানেও তোমাদের ওই টপিকটা নিয়ে আলোচনা করবো। তার ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ কোন কোন বিষয়ের উপর যেতে হবে এই নিয়ে আমি আলোচনা করবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ক্লাসটি একটি লাইক দিয়ে যাবে। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্র উপস্থিত হবো। ধন্যবাদ।